নমস্কার বন্ধুরা। আজ বলবো অহনা বিশ্বাসের উপন্যাস 'উজ্জ্বল লালমণি'। ধানসিঁড়ি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। উজ্জ্বল নীলমণি নয়, উজ্জ্বল লালমণি। বৃহত্তর ইতিহাসের পাশে থাকে ক্ষুদ্র ইতিহাস, গ্লোবাল হিস্টোরির পাশে থাকে লোকাল হিস্ট্রি। ঠিক তেমনি ইতিহাস তো রাষ্ট্রীয় ইতিহাস। ক্ষেত্র সমীক্ষকের দৃষ্টিভঙ্গির ইতিহাস, ঐতিহাসিকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইতিহাস। এসব করতে গিয়ে অনেক সময় সত্যতার বদলে, সত্য ইতিহাসের বদলে অনেক মিথ্যে ইতিহাস যেমন উঠে আসে, তেমনি সত্য ইতিহাস নীরব হয়ে থাকে, চাপা পড়ে থাকে। তেমনি বহু ইতিহাস তার কোনো ডকুমেন্ট নেই, তথ্য নেই, তা ছড়া প্রবাদ ধাঁধার মধ্য দিয়ে বয়ে গেছে। অন্তত বঙ্গদেশের ক্ষেত্রে একথা নানাভাবে সত্য। মারাঠাদের বর্গী আক্রমণ কে কেন্দ্র করে যে গঙ্গারাম দত্তের মহারাষ্ট্র পুরাণ গড়ে উঠেছিল, যা আমরা গাথা কাব্য হিসেবে পড়েছি, সেটি যেন ইতিহাস বহন করে, বাঙালির অবক্ষয়ের ইতিহাস, বাঙালির ধ্বংসের ইতিহাস। সেই বর্গী আক্রমণকে কেন্দ্র করে যে বাঙালির ধ্বংস, বাঙালির লুণ্ঠন, অত্যাচারিত বাঙালির আবার নতুন করে জেগে ওঠা, জাত পাত শ্রেণী দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন জাতিসত্তার আত্মপরিচয়ে জেগে ওঠা, সেই দ্বন্দ্বের ইতিহাসকে সামনে রেখে তিনি এই উপন্যাসটি রচনা করেছেন। আজকের এই 2025 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে যেখানে ধর্মনিরপেক্ষতাকে গালিগালাজে পরিণত করা হয়েছে, উগ্র ধর্মান্ধ, উগ্র ধর্মীয় মিথ্যাচারিতা এবং বিশেষ ধর্মের প্রতিনিধি হিসাবে নিজেকে বিবেচিত করে অন্য ধর্মের মানুষকে প্রায় বাতিল করে দেওয়া, এই যে একটা ভণ্ডামি, মিথ্যাচারিতা, জাতীয়তাবাদের নামে জাতিসত্তার পরিচয় বড় করে তোলা, এই বাঙালি কি প্রকৃত বাঙালি? এই কি বাঙালির জাতিসত্তার প্রকৃত পরিচয়, না অন্য কিছু? নবজাগরণের আলোয় দীক্ষিত যে বাঙালি যুক্তিবাদ, বিজ্ঞান চেতনা, মানবতাবাদের ওপর নির্ভর করে নিজের জীবনকে সম্পৃক্ত করেছিল, আজকের 21 শতকে দাঁড়িয়ে সে কিভাবে ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এখান থেকে প্রয়োজন আছে বাঙালির প্রকৃত
জাতিসত্তা আবিষ্কারের পাঠ খনন কার্যে, এবং প্রকৃত জাতিসত্তার আবিষ্কার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অঙ্কন করেছেন লেখিকা অহনা বিশ্বাস। ফলস্বরূপ আজকের এই ধর্মীয় মেরু বিভাজন অন্ধকার বেলায় উপন্যাসটি বড় বেশি প্রাসঙ্গিক। উপন্যাসটির প্রেক্ষাপটে রয়েছে অজয় নদের তীরে দুই বাণিজ্য নগরী, সুপুর ও ইতান্ডা। ব্যবসা বাণিজ্যে এই দুই নগরী অত্যন্ত সমৃদ্ধ। বর্গী আক্রমণে তা ধ্বংস হয়ে গেছে এবং বারবার বর্গী অত্যাচারে এখানকার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূরে চলে গেছে। বর্গী আক্রমণের পরে আবার মানুষ এসে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশ দিয়ে লেখিকা খুব চমৎকারভাবে এক মানবিক ইতিহাস রচনা করেছেন, এক মানবিক দলিল রচনা করেছেন, যা বাঙালির জাতিসত্তা আবিষ্কারে খুব সহায়ক। কেমন ছিল অষ্টাদশ শতকের বাঙালি, অজয় তীরবর্তী রাঢ়বঙ্গের বাঙালি? বৈষ্ণব, শাক্ত, বাউল, ফকির, রায়বেশে নৃত্য, ধর্মমঙ্গলের যুদ্ধ ইত্যাদি নিয়ে বাঙালির যে আত্মপরিচয় তিনি বহন করেছেন তা বেশ গুরুত্বপূর্ণ। বেশ গুরুত্বপূর্ণ এ কারণেই হিন্দু ধর্মের বিবিধ লোকায়ত সম্প্রদায়, মুসলিম ধর্মের মানুষ, সমস্ত মানুষের ধর্মীয় সত্তা বিসর্জন দিয়ে, কখনো ধর্মীয় সত্তাকে বহন করেই মহান মিলনের কথা শুনিয়েছেন এবং বেশ তাৎপর্যপূর্ণ উপন্যাসটি পড়লে বোঝা যাবে। কেউ ধর্মকে সঙ্গী করেই পরধর্মের পাঠ আয়ত্ত করছে, পরধর্মের প্রতি সহিষ্ণু মনোভাব প্রকাশ করছে, কেউ ধর্মকে বিসর্জন দিয়েই মানবতার পাঠ রচনা করছে। দুটি পর্ব, একটি সুপুর, যার মধ্যে রয়েছে সুভিক্ষা দেবী, দিয়াসী মা, কাঞ্চি আনন্দচাঁদ গোস্বামীদের কথা, আর ইতন্ডা পর্বে রয়েছে জোরাল খাঁ, তার ভৃত্য এবং পালিত পুত্র গোবিন্দর কথা। খুবই চমৎকার নির্মাণ এই উপন্যাসটির, কারণ এদের সকলেরই একটি ধর্ম পরিচয় আছে, কিন্তু ধর্ম পরিচয়কে ত্যাগ করে তারা মানব সত্তার পরিচয় দিচ্ছে। আসলে অজয় তীরবর্তী সেই দেশ, সেই নগর কিন্তু বাউল, ফকির, বৈষ্ণব, শাক্ত ধর্মের পীঠস্থান। এই যে ধর্মগুলির দার্শনিক সত্তা, মূল ভিত্তিভূমি, তাকে কেন্দ্র করে লেখিকা জীবনের উচ্চ নিকেতনে মানুষকে পৌঁছে দিতে চেয়েছেন, বলা ভালো
বাঙালিকে পৌঁছে দিতে চেয়েছেন। এবং তার যে নির্মাণ তা জটিলও নয়, কৃত্রিমও নয়। আসলে তিনি দেখাতে চেয়েছেন আজকের বাঙালিকে আমাদের বাংলাদেশের মানবতার পাঠ, জাতিসত্তার পাঠ কোনখানে লুকিয়ে আছে। আত্মপরিচয়হীন কাঞ্চি একদা দেয়াসীমা হয়ে যাচ্ছেন, এবং সেই কাঞ্চি কখনো রাধিকা, বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মধ্যে যতই অমিল থাকুক, রাসকে সামনে রেখে তিনি তাদের মিলিয়ে দিচ্ছেন। আর বাউল তো, ফকির তো জাতি ধর্মের কথা বলে না, লোকাচারের কথা বলে না, সে বলে মানবতার কথা। কিন্তু আমাদের সামাজিক জীবনে লোকাচার, সংস্কার, বিশ্বাস থেকে যায়। সেই বিশ্বাস থাকলেও অন্তঃস্থল থেকে যে মানবতার পাঠ উঠে আসে তা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই আখ্যানে অঙ্কিত হয়েছে। বিশেষ করে জোরাল খাঁর চরিত্রের মধ্যে সে একটি বাঙালি জাতিসত্তার দার্শনিক পাঠ আয়ত্ত করেছে। মুসলিম জোরাল খাঁ নিজের স্ত্রী চলে গিয়েছিল, তারপর সে গ্রহণ করেছিল অনন্তকে। অনন্ত হিন্দু ধর্মের, সে তাকে সঙ্গী করেছিল, কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করতে বলেনি। অনন্ত মুসলিম যুবকের সঙ্গে ঘর করেছিল, সেও মুসলিম হয়নি। তার সন্তান গোবিন্দ, গোবিন্দকে অত্যন্ত ভালোবাসে জোরাল খাঁ, সে তাকে মুসলিম করেনি, বরং এই পালিত পুত্রকে হিন্দু ধর্মে বজায় রাখার জন্য নিজে মুসলিম হয়েও মুসলিম জীবনের লোকাচারগুলি ধীরে ধীরে বিসর্জন দিয়েছিল, খাদ্যাভ্যাস ত্যাগ করেছিল। আবার গোবিন্দ যেহেতু মুসলিম পরিবারে থাকে, হিন্দু ঘরের সন্তান হয়েও তাকে কেউ পৈতা দিতে চায়নি। অনেক ব্রাহ্মণকে জোরাল খাঁ অনুরোধ করেছিল, কিন্তু সামাজিকতার ভয়ে কোনো ব্রাহ্মণই রাজি হয়নি। আবার সে সন্তানকে কিন্তু বিসর্জন দেয়নি। এইভাবে আখ্যান বয়ে চলে গেছে, এবং প্রতি পর্যায়ে পর্যায়ে সে মানবিকতার নিদর্শন রেখে গেছে। হিন্দু মুসলিমের যে গোত্রান্তর ঘটেছে মধ্যযুগে স্বাভাবিক সত্য, কেউ কেউ স্বেচ্ছায় অন্য ধর্মে প্রবেশ করেছে, কেউ প্রবেশ করেও লোকাচার বজায় রেখেছে। এবং বাঙালির জাতিসত্তার পাঠ আবিষ্কারে এই আখ্যানের টেক্সট এমনই গুরুত্বপূর্ণ, যা না পড়লে বোঝানো সম্ভব নয় যে বাঙালির জাতিসত্তার ভাঙন, তার বিশ্বাস, ধর্মীয় লোকাচারের ঊর্ধ্বে মানবিক সুর, জীবনের উচ্চ নিকেতন, বাউল ফকিরের ধর্মের মধ্য দিয়ে এক জীবন দর্শনের প্রতিষ্ঠা, যার মধ্যে প্রকৃত বাঙালিয়ানা আছে। আজকের এই বাঙালির জাতিসত্তার পুনঃপাঠ নির্মাণের জন্য আখ্যানটি গুরুত্বপূর্ণ। তেমনি রয়েছে তার ঐতিহাসিক ভিত্তিভূমি
বর্গী আক্রমণের ধ্বংসস্তূপ, ধ্বংসের মধ্য থেকে আবার জেগে ওঠার পাঠ। বাঙালি স্বভাবতই যুদ্ধভীরু, সে পলায়নে বিশ্বাসী, প্রতিরোধে নয়। সে না খেয়ে মরবে, তবুও প্রতিরোধ করবে না। ফলস্বরূপ হাজার হাজার সাধারণ মানুষের পরগনায় কিছু বর্গীরা এসে দখল, খুন, ধর্ষণ, ছিনতাই এবং সমস্ত কিছু লুট করে নেওয়া, এবং ধীরে ধীরে সেই দিয়াশী মায়ের স্থলে আত্মপরিচয়হীন কাঞ্চির অভিষেক, তাকে জনপদ জীবনের মানুষের মান্য করা, তার কাছ থেকে পরামর্শ নেওয়া। হিন্দু ধর্মের যে ছোট ছোট জাত আছে, বায়ান, মুচি, তাদের কথোয়াল, তাদের কথকতার মধ্যে দিয়ে জনজীবনের পাঠ গড়ে তোলা এবং জোড়লখার ভৃত্য, জোড়লখার মাঝির নৌকা বহনের মধ্য দিয়ে জনপদের ইতিহাস খনন, ইতান্ডাকে আবার পুনরায় গড়ে তোলা কিভাবে সম্ভব, তার মধ্যে দিয়ে একটা জনপদের ইতিহাস, একটা জনপদের জাতিসত্তার ইতিহাস, একটা জনপদের পতনের ইতিহাস অঙ্কিত হয়ে চলে। এবং এই প্রাচীন জনপদ একদা হারিয়ে যায়। বহু জায়গায় নদী মরে গিয়ে যেমন চরভূমি হয়ে ওঠে, সেখানে জনবসতি গড়ে ওঠে, ঠিক তেমনি বহু নদী বহু জনবসতিকে ধ্বংস করে দেয়। যেমন আমরা যেখানে থাকি তার একটু দূরে গঙ্গা ভাঙন, মালদা মুর্শিদাবাদ জেলায় প্রতি বছরের বাৎসরিক নিয়তি গঙ্গা ভাঙন, এলাকার পর এলাকা গঙ্গা গ্রাস করে ভৌগোলিক চিত্রটাকেই বদলে দিয়েছে। এইভাবে বহু নদী, বহু প্রাচীন জনপদকে মানচিত্র থেকে ছিন্ন করে দিয়েছে। তেমনি দুটি জনপদ, সুপুর, ইতন্ডা। বর্ধিষ্ণু নগরী, বাণিজ্য কেন্দ্রে তার বহু সম্পদ ছিল, বহু কুটির শিল্প, হস্তশিল্প এবং বহু যোগানদাতা, বহু কারিগর, যারা দক্ষ কারিগর ছোট ছোট জিনিস নির্মাণ করতেন, যা বাণিজ্য সহায়ক, ফলে বহির্দেশের বণিকরা সেখানে ক্রমাগত আসত এবং সেই বর্ধিষ্ণু নগরীতে বর্গীরা দিনের পর দিন আক্রমণ চালায়। সেই আক্রমণের সামান্য প্রতিরোধ গড়ে তুলেছিল বাঙালিরা, সেই অঞ্চলের বাঙালিরা। তার পরের পাঠ নতুন করে জাগরণ, নতুন জীবন চেতনায় ভেসে যাওয়া এবং একদা এই বাণিজ্য নগরীর মৃত্যু ঘটে যাওয়া। এই বৃত্তান্তকে সামনে রেখে লেখিকা একটি উচ্চ দার্শনিক সুর প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যা বাঙালির জাতিসত্তাকে, বাঙালির জাতিসত্তার পুনঃপাঠ হিসাবে নির্ধারিত হবে। এবং আমার কাছে উপন্যাসটির গ্রহণযোগ্যতা আজকের সময়ে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। উপন্যাসের আত্মপরিচয়ে বা উপন্যাসের প্রচ্ছদপদে যা লেখা আছে তাকে দেখে আপাতভাবে ঐতিহাসিক উপন্যাস আপনার মনে হবে, আমারও মনে হয়েছিল।
ফলস্বরূপ বইটি কেনার পরও আমি কিছুদিন ফেলে রেখেছিলাম, কিন্তু পড়তে গিয়ে দেখলাম যে না, অন্যায় করেছি, আরও আগেই পড়া উচিত ছিল। আর আজকের দাঁড়িয়ে তার গ্রহণযোগ্যতা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল এই যুদ্ধকালীন সময়ে, যুদ্ধ অতিক্রান্ত সময়ে যে বাঙালি নিজেকে হারিয়ে ফেলেছে, নিজেকে হারায়ে খুঁজি সেই বাঙালির পুনঃপাঠ অঙ্কিত হয়েছে এই আখ্যানে। আপনারা পড়ুন, আশা করি ভালো লাগবে।